ভোটের খাস কথা। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কার্তিক বাবু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। দীর্ঘদিন ধরেই আপনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং একটা সময় কালিয়াগঞ্জ পুরসভার পৌরপতি হিসাবে আপনার যেটা অবদান সেটা এখনো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে কালিয়াগঞ্জ শহরের সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে একজন পুরপতি হিসাবে আপনি যখন ক্ষমতায় ছিলেন, তারপর দীর্ঘদিন ক্ষমতার অলিন্দের বাইরে আপনি একটা রাজনৈতিক দলে বিলংস করতেন, সেখান থেকে অন্য একটি দলে আপনি চলে যাওয়ার পর পুরপতির পদ থেকে আপনি সরে আসতেন। এইবার একেবারে দেশের সর্বোচ্চ যে গণতন্ত্রের পীঠস্থান সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আপনি প্রার্থী হলেন। এই উত্তরণের পথটা কেমন? রাজনীতিতে আপনি কিভাবে এলেন? মানুষ তো আপনাকে ভোট দেবে, কিভাবে আপনি রাজনীতিতে এলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। নমস্কার, আমার প্রিয় উত্তর দিনাজপুরবাসী, তার সাথে আরসিটিভি পরিবারকে আমার তরফ থেকে বাংলা নববর্ষের প্রণাম ও শুভেচ্ছা। রাজনীতি কলেজ লাইফ থেকেই 1994 ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তখন কলেজের থেকে বিভিন্ন পদ সামলেছি। ব্যবসা ছিলই, শুরু থেকেই ব্যবসা করতাম। তারপরে 15 সালে কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, এখন মিউনিসিপ্যালিটির অপোজিশন লিডার। এই হতে চলছিল, মাঝে পালাবদল, তারপরে হঠাৎ একটা বড় কিছু আনএক্সপেক্টেড পাওয়া। তৃণমূল কংগ্রেস তো তাদের প্রার্থী তালিকা অনেক আগেই ঘোষণা করেছিল। 10ই মার্চ একদম ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করে দিয়েছিলেন। তার অনেকটা পরেই বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করলেন এবং সেখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আসনের জন্য একাধিক নাম ঘোষণা জল্পনা চলছিল। আমরা শুনতে পাচ্ছিলাম কলকাতা থেকে প্রার্থী আসতে পারে, সেখানে প্রার্থী আসতে পারে, কিন্তু সেখানে হঠাৎ করে কার্তিক চন্দ্র পাল বিজেপির প্রতীকে তিনি দাঁড়িয়ে পড়লেন। এটার যোগসূত্রটা কোথায়? যখন আপনি শুনলেন যে আপনার নামটা ঘোষণা হলো এখানে, তখন ঠিক অনুভূতি কি হচ্ছিল? দেখুন, এমনি বিভিন্ন মহল থেকে জানতে পারছিলাম হয়তো আমাকে ক্যান্ডিডেট করা হতে পারে। আমার কাছে কোনো ফাইনালি মেসেজ ছিল না। তারপরে ফার্স্ট লিস্ট যখন বেরোলো, হলো না, আমি সেইভাবে মেন্টালি সেরকম প্রেশারও নেইনি যে দাঁড়াতে হবে কিছু। তারপরে শেষের দিকটা একটু চারিদিকে খবর পাচ্ছিলাম, একটু মেন্টালি প্রিপেয়ার্ডও হয়ে গেলাম, হয়তো সত্যি এবার এত বড় লড়াই নামতে হতে পারে। তারপরে ঘোষণা হয়ে গেল, সময়টা কম, হয়তো প্রথম যেদিন লিস্ট বেরোলো তাহলে হয়তো আমি প্রতিটা মন্ডল সহ যতটা বুথ পারতাম সেখানে গিয়ে পৌঁছাতাম। সেই জায়গায় দাঁড়িয়ে সব বুথ তো সম্ভব না, প্রায় 1700-র উপরে বুথ, প্রায় হয়তো 10,000 গ্রাম হবে। যতটা পারছি মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের যে সমস্যাগুলো শুনছি তার সাথে প্রচার চলছে। এই কেন্দ্রে গত বছর দেবশ্রী চৌধুরী বিজেপির প্রতীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে একেবারে প্রথমবার নির্বাচিত হলেন। তার আগে এই আসনটি মোটামুটি ঘোরাফেরা করেছে কংগ্রেস, কখনো সিপিএম এর হাত ধরে। প্রিয়রঞ্জন দাসবংশী বলুন, দীপা দাসবংশী বলুন, সিপিএম এর সুব্রত মুখার্জি, পরবর্তীকালে মোহাম্মদ সেলিম। ফলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র গুরুত্বের দিক থেকে কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা রয়েছে। সেখানে দেবশ্রী চৌধুরী যখন এখানে তার প্রার্থী হওয়ার জন্য একটা জল্পনা চলছিল, আপনার দলের অন্দরে কিছু নেতা কর্মী তারা বারংবার দাবি জানাচ্ছিলেন যে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে এবং দেবশ্রী দেবীর মতো একজন নির্বাচিত সাংসদ, তিনি একটা সময় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, তাকে সেই সিট থেকে সরে যেতে হলো। তাহলে কি বিজেপি নেতৃত্ব এটা চাইছেন যে এই সিটটাকে যাতে পুনরায় কনফার্মেশনের জন্য ভূমিপুত্রকেই প্রার্থী করা হলো? না, সেটা তো ধরুন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব তারা কোনো একটা কিছু ভেবে হয়তো দেখেছে যে হয়তো এই সিটটার মধ্যে এবার হয়তো টপ আসে, বা দেবশ্রী দিকেও তো জায়গা দিয়েছে, ভালো জায়গা দিয়েছে, দক্ষিণ কলকাতা বড় জায়গা, এখন এখানে হয়তো ভূমিপুত্রের মান্যতাটা দিয়েছে। যেটা আমি যেটা আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে দলের একটা বিক্ষুব্ধ অংশ ছিলেন
আপনার দলের বিক্ষুব্ধ অংশ তারা পোস্টার পড়েছিল একদম সরাসরি আপনার প্রাক্তন যিনি এখানকার এমপি ছিলেন তার বিরুদ্ধে। রায়গঞ্জ শহরের বুকে দণ্ডি যাত্রা হয়েছিল এবং পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়েছিল যে তাদের দল থেকে বহিষ্কার পর্যন্ত করতে হয়েছিল। সম্প্রতি আমরা যেটা জানতে পারছি যে তাদেরকে আবার দলে নেওয়া হয়েছে। এই যে দলের অন্দরমহলে একটা ক্ষোভ বিক্ষোভ, এটা কি সামাল দিতে পেরেছেন আপনি প্রার্থী হওয়ার পরে? হ্যাঁ, পুরোপুরি 100% হয়ে গেছে। এর আগেও দেখেছেন রায়গঞ্জ শহরে যেদিন আমি রোড শো করি, আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট বাসুদেব সরকার এবং তার আগে দুজন প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী মহাশয় এবং বিশ্বজিৎ মহাশয়, তারা সবাই আমার সাথে এক র্যালিতে একই গাড়িতে ছিল এবং তাদেরকে নিয়ে আমি রায়গঞ্জ শহরে রোড শো করেছি। এটা কি কার্তিক চন্দ্র পালের ব্যক্তিগত ক্যারিশমা যে মানে কবি একটা সময় বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, আপনি কি সেইভাবে বিক্ষুব্ধ এবং যারা দল ছেড়ে চলে গিয়েছিল সংগঠনকে শক্তিশালী করবার জন্য একসাথে মেলালেন? এটা কি মানে ব্যক্তিগত কার্তিক চন্দ্র পালের কোনো ক্যারিশমা? না না, দলীয় নেতৃত্ব যারা ছিলেন তারা অবশ্যই ছিলেন, তাদের কাছে আমি সেটা করি এবং যারা যে মতবিরোধ ছিল একটা, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে এবং সবাই মিলে এসছে। আপনি দীর্ঘদিন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং আপনার অতি বড় শত্রুও এটা স্বীকার করেন যে কালিয়াগঞ্জ শহরের মানে পুরো এলাকায় ডেভেলপমেন্টের পেছনে কার্তিক চন্দ্র পালের একটা ভূমিকা রয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে ওখানে ছিলেন এবং আমি যতদূর জানি যে আপনি সারাদিন কাজকর্ম করে আসার পর কোনো এসি রুমের মধ্যে সময় না কাটিয়ে স্টেশনের পাশে চায়ের দোকানে এখনো কি আড্ডা মারেন প্রার্থী হবার পরেও? নাকি এটা একটা জনসংযোগের একটা মুখ্য ভূমিকা আপনার কাছে? না দেখুন, আমাদের ছোট্ট শহর ছিল কালিয়াগঞ্জ, ডেভেলপমেন্ট বলে কিছুই ছিল না। সেখানে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ নিয়ে চেষ্টা করেছি, মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে। বিশেষ করে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি প্রায় 450 দোকান ভাঙা হয়েছিল। কালিয়াগঞ্জে কোনোদিন কোনো পথবরোধ হয়নি, কোনো গন্ডগোল মারপিট হয়নি বা পুলিশকে মুভমেন্ট করতে হয়নি। মানুষের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছিল এবং আমি আগাগোড়াই একটু সাধারণভাবে থাকতে ভালোবাসি। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মিশি, এটা আমার একটা আগাগোড়াই মানুষের সাথে একটা মেলামেশার একটা যোগসূত্র বলতে পারেন। কিভাবে কাজ করেছিলেন কালিয়াগঞ্জ পুরসভা? এবং আপনার বিরুদ্ধে যেটা বিরোধীদের একটা সবচাইতে বড় অভিযোগ, আপনি বারংবার দল ত্যাগ করেছেন। এই যে বারংবার যে দল ত্যাগ করছেন, এটা মানুষের যে একটা মতাদর্শ, সেটাকে মানুষ কি সঠিকভাবে মেনে নিচ্ছে আপনাকে, নাকি অন্যান্যদের মতো বলছে যে আপনি বারংবার ক্ষমতার লোভে দল বদলাচ্ছেন? দেখুন, আমি যখন 2020 সালের 17ই ডিসেম্বর মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ছিলাম, সেই স্ট্যান্ডিং চেয়ারম্যান থেকে বিজেপিতে গিয়েছিলাম। সেদিনও বিজেপি দল ক্ষমতায় নেই, আজকেও বিজেপি দল ক্ষমতায় নেই। তাহলে কিসের ক্ষমতার লোভ হলো এটা? কার্তিক চন্দ্র পাল দীর্ঘদিন ধরে এই যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, এই ধৈর্যের পরিচয়ের ফলে কি এত বড় একটা উপহার পেলেন? ধৈর্যের পরিচয় বলতে দেখুন, আমি দল চেঞ্জ করার পরে আপনার কাছে অফারও তো ছিল যে আপনি যখন নির্বাচনে জিতলেন, এবং তারপরেও আমাকে অনেকভাবে সেখানে ফিরে যেতে বলা হয়েছে, অনেক বড় বড় অফার এই সেই, কিন্তু আমি সেগুলো বাদ দিয়ে দেশকে আগে ভেবেছি এবং মোদিজি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের দেশ যেভাবে এগোচ্ছে, তাতে মেনলি মোদিজির এই কাজের অনুপ্রেরণায় আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমি বারে বারে বলছি, 2020 সালে আমি মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান, অনেক বড় পদ, সেটা ছেড়ে দিয়ে আমি বিজেপি জয়েন করেছি। সেদিনও বিজেপি ক্ষমতায় ছিল না, আজকেও বিজেপি ক্ষমতায় নেই। কিভাবে প্রচারের কাজ চালাচ্ছেন? মানে একটা এত বড় একটা লোকসভা কেন্দ্র, 7টা বিধানসভা, একেবারে কালিয়াগঞ্জ থেকে শুরু করে এদিকে ইসলামপুর পর্যন্ত, পরিবার কতটা সহযোগিতা করছে আর কিভাবে প্রচার চালাচ্ছে? পরিবার তো পুরোই সহযোগিতা করছে, কারণ সকালের বাজারটাও এখন করতে পারি না, হয়তো একটা লাল চা সাদা মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছি, তারপরে বিভিন্ন গ্রামে যাচ্ছি, কার্যকর্তাদের বাড়িতে কোথাও শশা মুড়ি খেয়ে নিচ্ছি, কোথাও ডাল ভাত খেয়ে নিচ্ছি, কেউ লাল চা দিচ্ছে, এইভাবেই চলছে। মানুষ কিভাবে গ্রহণ করছে? মানুষ গ্রহণ করছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি আপনি মন্দিরে পুজো দিচ্ছেন, কোথাও ক্রিকেট খেলছেন, কোথাও একেবারে রাজনৈতিক নেতারা যেটা করে যে বাচ্চা শিশুদের কোলে তুলে নিয়ে আদর করছেন, আপনার মধ্যেও সেটা দক্ষ রাজনীতিবিদের মতোই আপনিও সেই কৌশলগুলো অবলম্বন করছেন ভোটের ক্ষেত্রে। এটা করতে গিয়ে মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কি মনে হয়? স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে, মানে মানুষ যেভাবে আমি ভাবতেও পারি, এত বড় একটা লোকসভা, 7টা বিধানসভা, প্রচুর গ্রাম, সেখানে গিয়ে মানুষ এতটা আপন করে নেবে এটা আমার ধারণা ছিল না। কি বলছেন মানুষকে গিয়ে, কিভাবে ভোট চাইছেন? বিরোধীরা যেটা বলছে যে বিজেপি একেবারে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে রাজনীতি করছে, তাদের সামনে মোদিজি একটা সময় যেটা বলেছিল যে বেকারত্বের সেটা তিনি ঘুচিয়ে দেবেন, বিদেশ থেকে কালো টাকা তিনি উদ্ধার করে আনবেন, এগুলো একটাও তিনি কিছু করতে পারেননি। উপরন্তু একটা ধর্মীয় বিভাজন, এটা হচ্ছে বিজেপির মূল হাতিয়ার ভোট ব্যাংকের রাজনীতির ক্ষেত্রে। কি বলছেন মানুষের কাছে কি? একদমই ভুল, ধর্মীয় বিভাজন কিছু নেই। এবং আমি যখন
আমাদের বিভিন্ন এরিয়ায় থাকছি, আমাদেরও মাইনরিটি মোর্চা আছে, তারাও থাকছে এবং মানুষের সাথে মিশে যাচ্ছি। এবং শুধু তাই নয়, তার সাথে এগুলো একটা অপপ্রচার, পুরোপুরি অপপ্রচার। কারণ ধর্মীয় বিভাজন মোদিজি সবার, মোদিজি যেরকম রামনবমীরও শুভেচ্ছা বলে, ঈদেও দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানায়। এগুলো তৃণমূলের অপপ্রচার ছাড়া কিছু নয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার যেটা দেখা যাচ্ছে যে মানে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, জোট প্রার্থী যিনি রয়েছেন, এবং আপনি বিজেপির প্রতীকে, মোটামুটি দেখা যাচ্ছে যে একটা তারুণ্যের বহিঃপ্রকাশ বলা যেতে পারে বিষয়টা নিয়ে। আমরা যেটা দেখেছি মানে ইতিমধ্যেই সিপিএম এর ক্ষেত্রেও যে একটা পরিবর্তন একটা এসছে, যে বৃদ্ধতন্ত্রের অবসান, নতুনদের সামনে নিয়ে আসা, সেক্ষেত্রে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই রায়গঞ্জে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে এবং তারুণ্যকে একটা প্রাধান্য দেওয়ার লড়াই করা হচ্ছে। বিরোধী যারা রয়েছেন কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখুন, আমার লড়াইটা এখন অন্য জায়গায় পৌঁছে গেছে। আমি যখন কালিয়াগঞ্জের চেয়ারম্যান হয়েছিলাম তখন আমার লক্ষ্য ছিল শহরটাকে সাজাতে হবে। এখন আমার একটাই লক্ষ্য, আমার লড়াই, আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা প্রচুর দিক দিয়ে পিছিয়ে রয়েছি। যেমন স্বাস্থ্য ব্যবস্থা তো আসেই, সেটা জানেন যে একটা এইমস স্যাংশন হয়েছিল। আমাদের কালিয়াগঞ্জের সুসন্তান, আমাদের উত্তর দিনাজপুরের গর্বপ্রিয়দা করেছিলেন, সেটাই সরকার জোর করে কেড়ে নিয়ে চলে গেল। হোক, দক্ষিণবঙ্গে এইমস হতো, সেটা আলাদা ব্যাপার ছিল, আমাদেরটা আমাদেরকে বঞ্চিত করে কেন নিয়ে যাওয়া হলো? দুই, আজকে আমাদের এতদিন ধরে জেলা হয়েছে, একটা মহিলা কলেজ নেই। হেমতাবাদ ব্লক থেকে শুরু করে বেশ কয়েকটা ব্লকে কলেজ নেই, কোথাও স্বাস্থ্যকেন্দ্র নেই। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল বলা হয়েছে শুধু রেফার হসপিটাল। এখানে রায়গঞ্জ হসপিটালে কি পরিস্থিতি আপনার জন্য, এখানেও রেফার, শুধু কলকাতা পিজি বা চলছে। তার সাথে গ্রামে গ্রামে ঘুরে যেটা দেখলাম, রাস্তাঘাটের যা পরিস্থিতি, মানুষ চলার যোগ্য নয়, কর্মসংস্থান নেই। এখানে আমাদের বিখ্যাত চাল তুলাই পাঞ্জি, তার একটা হাওয়া দরকার। এখানে এখন প্রচুর ভুট্টা চাষ হচ্ছে, সেটাও দেখা যেতে পারে। আমাদের বাসুই সড়ক, রেল যোগাযোগ থেকে শুরু করে আমাদের ট্রেনের চাহিদা রয়েছে। আমি যতদূর জানি দীর্ঘদিন ধরেই আমাদের রাধিকাপুরে রেলওয়ে বোর্ড থেকে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে, সেন্ট্রাল টাকা দেবে, রেল বোর্ড টাকা দেবে, তারা ল্যান্ডে অ্যাকুইজিশন করলে সেখানে রেল যেমন চলতো, তার সাথে কিন্তু এক্সপোর্ট জোনটাও হয়ে যেত। কারণ বাংলাদেশের বিরল অব্দি এক্সপোর্ট জোন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অথচ আমাদের যদি রাজ্য সরকার সহযোগিতা করতো, একটা এক্সপোর্ট জোন হলে কত কর্মসংস্থান হতো, প্রচুর কর্মসংস্থান। এবং ইসলামপুর মহকুমাতে চা শিল্পের একটা বড় ভূমিকা ছিল, চা শিল্প রয়েছে, তার সাথে এখন নতুন করে আমরা আনারসটা নিয়েও ভাবছি, প্রচুর আনারসের চাষ হচ্ছে। তারপর দেখুন, আমাদের জেলা কেন্দ্র পানের শহর রায়গঞ্জ, সেই শহরের আজ অব্দি একটা মাস্টার প্ল্যান নেই, কি যানজট অবস্থা। ঠিক ইসলামপুরেও সেম, 4টে পুরসভা রয়েছে, সেই 4টে পুরসভার মধ্যে রায়গঞ্জ সবচেয়ে বড় পুরসভা, সেখানে অনেক সমস্যা রয়েছে, ড্রেনেজ সিস্টেম এখন অব্দি ঠিক নেই। গ্রামগুলোতে দেখবেন, আমি অনেকটা গ্রামে গিয়েছি, রাস্তা মানে এমন বাজে বাজে পরিস্থিতি, মানুষ চলার যোগ্য না। আমাকে ডেকে বলেছে কিচ্ছু চাই না, শুধু রাস্তাটা করে দিও। এরকম প্রচুর সমস্যা রয়েছে। তারপরে আমাদের বাসুই যে রেল সড়ক যোগাযোগটা, সেই যোগাযোগটাও মোটামুটি ঠিক জায়গায় রয়েছে, ওই ঘুরে ফিরে ল্যান্ড একটা বড় সমস্যা। এবং খুব রিসেন্ট দেখেছেন আপনারা নিউজের মাধ্যমে বা জেনেছেন, অর্ডারে, গভর্নমেন্ট অর্ডারে আমাদের যে বুনিয়াদপুর রাধিকাপুর রেলপথটা, সেটারও নতুন করে স্যাংশন হয়েছে। এই কাজগুলো আগামী দিন প্রায়োরিটি দিয়ে করতে হবে, কারণ আমাদের জেলায় পিছিয়ে পড়া জেলা যাতে না থাকে, সেই তকমাটা ঘোচাতে হবে, সেই লড়াইটা আমাকে লড়তে হবে। গ্রামে গঞ্জে যখন আপনার নির্বাচন ঘোষণা হলো, জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদী লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন 370 প্লাস, এনডিএ সেটা 400 পেরিয়ে যেতে পারে। এবং মূল যেটা নরেন্দ্র মোদী জাতীয় কর্মসমিতির বৈঠকে বললেন, যে হিন্দি বলয় যে রাজ্যগুলো রয়েছে সেখানে বিজেপি মোটামুটি সেখানে ক্ষমতায় এসছে, সেখান থেকে নতুন করে পাওয়ার কিছু নেই। কারণ রাজনীতিতে একটা কথা যেটা বলে যে উত্তরপ্রদেশে যে যারা নির্বাচিত হবে তাদেরকেই দিল্লির মস্তদে পৌঁছে দেয়। বেসিক্যালি দক্ষিণ ভারতের যে স্টেটগুলো রয়েছে, কর্ণাটক বলুন, তেলেঙ্গানা বলুন, তামিলনাড়ু বলুন, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের 42টা সিট, সব মিলিয়ে 163টা সিটকে এবার মানে মূলত পাখির চোখ করছেন নরেন্দ্র মোদী। ফলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী দক্ষিণের দিকেও যেমন যাচ্ছেন, এই 2 সপ্তাহের মধ্যে সম্ভবত বোধহয় 3-4 জায়গায় তার সভা হয়ে গেছে, 3 জায়গায় সভা হয়ে গেছে। তো এই যে এবার পশ্চিমবঙ্গে 35টি সিটের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় যে 35টি সিট? আজকেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে বিজেপি 200 লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবে না। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 35টি আসন, এটা কি মানে স্বপ্নবিলাসী হয়ে যাচ্ছে না খুব? না না, একদমই স্বপ্ন না। বিজেপি 200 প্লাস, সেটা একদম মানে
200 গন্ডি ছুতে পারবে না তৃণমূল সুপ্রিমো আজকে সেটা বলছে। এই বিরোধীরা টোটাল 200 পারবে না, এটা শিওর আছে। আর মোদি 400 পার করবে, এটাও শিওর আছে। যেটা আরেকটা আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মানে আমাদের উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, যে দেখুন করণদিঘি থেকে শুরু করে আপনি রায়গঞ্জ বলুন, করণদিঘি বলুন, গোয়ালপুকুর বলুন, পরিযায়ী শ্রমিকের বাইরের একটা প্রচন্ড একটা সমস্যা রয়েছে। পরিযায়ী শ্রমিক যে জেলায়, যেহেতু আমাদের এখানে শিল্প বলতে তেমন কিছু নেই, কৃষিভিত্তিক শিল্প, সেখানেও আপনি যেটা বললেন যে ভুট্টা চাষ বলুন, তুলাই পাঞ্জি চাষ বলুন, চা শিল্প বলুন, আনারস শিল্প বলুন, আপনি বলছেন যে তেমন কোনো মাস্টার প্ল্যান নেই। প্রতি বছর বহু যুবক তারা বাইরের জন্য কাজ করতে যাচ্ছেন এবং মাঝে মধ্যেই বাইরের থেকে তাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সাংসদ নির্বাচিত হলে জেলায় কর্মসংস্থান, মোদিজি যেটা বারংবার বলছেন কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের হাল ফেরাতে আপনি কি কোনো চিন্তা ভাবনা করছেন? অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এগুলো করতেই হবে, কারণ একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে দরকার রয়েছে এবং তার সাথে আমাদের তো জায়গা রয়েছে শিল্প করার, সেই জায়গায় অবশ্যই কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকার সহযোগিতা সেটা করতে হবে। আজকে আমাদের বিখ্যাত তুলাই পাঞ্জি চাল থেকে শুরু করে আনারস, চা শিল্প, ভুট্টা সবই আমাদের এখানে হবে, সেই সম্ভাবনা প্রবল রয়েছে। কালিয়াগঞ্জের মানুষ কতটা উৎসাহ দেখাচ্ছে আপনাকে ঘিরে, যে একটা সময় সেখানে চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন কাজ করছেন, আপনি বলছেন সাধারণ মানুষের বক্তব্য অনেকটা তাই যে কালিয়াগঞ্জের ডেভেলপমেন্টের জন্য আপনি অনেক কাজ করেছেন। এবার সেখান থেকে যদি আপনি নির্বাচিত হন আগামীতে 4 জুন ভোটের রেজাল্ট, কি কি মাস্টার প্ল্যান আপনি ওখানে করতে চাইছেন? ওখানে বলতে দেখুন, কালিয়াগঞ্জ তো এখন ব্যাপারটা গোটা রায়গঞ্জ লোকসভা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন সমস্যা রয়েছে। রায়গঞ্জের একটা সমস্যা, কালিয়াগঞ্জের সমস্যা, বা করণদিঘি হতে পারে, চাকুলিয়া হতে পারে, গোয়ালপুকুর হতে পারে, আমাদের ইসলামপুর হতে পারে। প্রতিটা জায়গায় মেইন যে সমস্যাগুলো সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে করতে হবে। কার্তিকবাবু, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। ভোটের খাস কথা। ফিরে এলাম বিরতির পর ভোটের খাস কথা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কার্তিকবাবু, বিরতিতে যাওয়ার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একাধিক সমস্যা রয়েছে। একটা রায়গঞ্জ মহকুমা ভিত্তিক সমস্যা রয়েছে, ইসলামপুর মহকুমা ভিত্তিক। আপনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রাস্তাঘাটের অবস্থা সেখানে এখনো সঙ্গীন, আপনারাই সেটা দাবি করছেন। শিক্ষার সেখানে সমস্যা রয়েছে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এই সবকিছু তো ভোটের আগে নেতারা সমস্ত প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিলিয়ে গেলেই সাধারণ মানুষদের জন্য তেমন আর কোনো তাদের হেলদোল দেখা যায় না। আপনার ক্ষেত্রে কি তাই হবে, নাকি নতুন কোনো উদ্যমে আপনার লোকসভা কেন্দ্রকে একদম ঠিক মতো সাজিয়ে তোলার একটা প্রচেষ্টা গ্রহণ করবেন, এবং সেক্ষেত্রে কি কি কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে চাইছেন? দেখুন, হয়তো এটা ঠিক, অনেক কিছু বলে যায়, অনেকে করে না। এবার আমি কিন্তু 4.5 বছর একটা জায়গায় ছিলাম, মানুষ দেখেছে, মানুষ এটার বিচার করবে। আমি ঘুরে ফিরেই বলছি, আমার লক্ষ্য আমার জেলাকে একটা জায়গায় পৌঁছা, আমার পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমি জানি যে কি করে কাজ আদায় করতে হয়। যখন আমি চেয়ারম্যান ছিলাম, 125টা মিউনিসিপ্যালিটির মধ্যে 123-24টা মিউনিসিপ্যালিটি সরকার পক্ষের ছিল। আমি একটা ছোট্ট পৌরসভা, গ্রুপ ডি পৌরসভার চেয়ারম্যান। সব বড় বড় স্টার ছিল, 4-5 চেয়ারম্যান, কেউ গ্রুপ বি, এ, তাদের স্যাংশন প্রচুর, বা কেউ হয়তো এমএলএ চেয়ারম্যান, কেউ হয়তো মন্ত্রী চেয়ারম্যান। তো তাদের সাথে কন্টেস্টে যদি আমি কাজ এগিয়ে আনতে পারি, ঠিক তাহলে আমার মনে এই সাহস আছে, মানুষের আশীর্বাদ পেলে আমি ঠিক আমাদের জেলাকে একটা জায়গায় নিয়ে যাব। সম্প্রতি ইসলামপুরে শুভেন্দু অধিকারী এসেছিলেন, শুভেন্দু বাবুর সভায় আপনি গিয়েছিলেন। শুভেন্দু বাবুর সঙ্গে রাজনৈতিক কৌশল কিভাবে প্রচার করবেন সেটা নিয়ে কোনো টিপস দিয়েছেন? শুভেন্দু বাবু তো রাজনৈতিক মানে কৌশল ঠিক করার একদম মাস্টার মাইন্ড, গোটা পশ্চিমবঙ্গে তিনি কাজ করছেন। কোনো কি বিশেষ টিপস দিয়েছেন? অবশ্যই দিয়েছেন, এবং খুব গাইড করছেন, এবং আগামী দিন আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমার জেলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনারও সহযোগিতা দরকার। আশা করি সেই জায়গাটা খুব ভালো জায়গা পাবো। কার্তিকবাবু, জেলার এবার যদি একটু আমরা পরিসংখ্যানগত জায়গায় আসি, উত্তর দিনাজপুর জেলায় সংখ্যালঘু ভোট প্রায় 53% মতো সংখ্যালঘু ভোট। মানে যে দল জিতবে তাদের একটা বড় অংশ সংখ্যালঘু ভোট একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। বিরোধী হিসাবে আলী ইমরান রঞ্জ তিনি দাঁড়িয়েছেন জোট প্রার্থী হিসাবে, বাম সমর্থিত কংগ্রেস হিসাবে। তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই যিনি জয় হাসিল করেছিলেন, এবং এখনো জনপ্রিয় বিধায়ক রায়গঞ্জের, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে লড়ছেন তারা, কৃষ্ণ কল্যাণী আপনার বিপরীতে রয়েছেন। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নিচ্ছেন, মানে এই ভোট আপনাদের অনুকূলে আনবার জন্য? দেখুন, সংখ্যালঘু ভোট এটা একটা জুজু দেখানো। আমি লাস্ট একটা কথা বলি, লাস্ট ত্রিপুরা একটা ইলেকশন হয়ে গেছে, সেখানে 67% আমাদের মুসলিম কমিউনিটির লোক ছিল, সেখানে বিজেপি বিপুল ভাবে জয় করে। এটা একটা তৃণমূলের জুজু ছাড়া আর কিচ্ছু নেই। মানুষ, সর্বধর্মের মানুষ মোদিজির পাশে আছে। তৃণমূল কংগ্রেস নেত্রী থেকে শুরু করে জেলা নেতৃত্ব বারংবার বলছে যে সম্প্রতি যে সিএ আনা হলো, এটা ভারতবর্ষের যারা নাগরিক রয়েছে তাদের নাগরিকত্বকে হরণ করা হবে, এবং এরপরেই প্রথম হচ্ছে তৃণমূল নেত্রীর মতে যে সিএ হচ্ছে মাছের মাথা, এবং এরপরেই মাছের যে লেজা হবে সেটা হচ্ছে এনআরসি, অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। বিজেপি গভর্নমেন্ট কি এই পরিস্থিতি এগোচ্ছে যে ভারতীয় নাগরিকত্ব যারা পেয়েছেন, বিশেষ করে আমাদের এখানে পশ্চিমবঙ্গের বুকে মতুয়া সম্প্রদায় রয়েছেন এবং যারা ছিন্নমূল মানুষ একটা সময় এখানে এসেছিলেন, এই সিএ কি আপনার ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলবে? একদমই না। সিএ যেদিন হয় সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন কারো কোনো নাগরিকত্ব যাবে না। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কারো কোনো নাগরিকত্ব যাবে না, সুতরাং এই নিয়ে কোনো ভয় নেই। আর কি কি ইস্যুতে আপনারা এখানে প্রচার চালাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে? প্রচার বলতে দেখুন, আমাদের তো যে ইস্যুগুলো রয়েছে, ডেভেলপমেন্টও থাকবে, তার সাথে পশ্চিমবঙ্গে যেভাবে অচলাবস্থা চলছে, সন্দেশখালী মায়েরা প্রতিবাদ করেছে, সেটা ঠিক আমরা জানতে পেরেছি, কিন্তু এরকম প্রচুর সন্দেশখালী পশ্চিমবাংলায় রয়েছে যেখানে হয়তো মায়েরা বোনেরা নিজেদের সম্মানহানির জন্য প্রতিবাদ করছে না। তারপরে চারিদিকে যে পরিমাণ চুরি হোক, তোলাবাজি হোক, বা যা চলছে পশ্চিমবঙ্গে, শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, প্রতিটি ক্ষেত্রেই যা পরিস্থিতি, এবং গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প রয়েছে শুধু স্টিকার বদল ছাড়া আর কিছু নেই, মানুষ এর থেকে নিস্তার পেতে চায়। আপনারা ভোটে পশ্চিমবঙ্গে ভোটে জিততে পারবেন না বলে কি বারংবার বিরোধী দল নেতাদের বাড়িতে আপনারা সিবিআই হানা দিচ্ছেন, এনআইএ হানা দিচ্ছেন, ইনকাম ট্যাক্স হানা দিচ্ছেন? সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার সেখানে হানা দিয়েছেন, কিছুই পাওয়া যায়নি।
তো এটা কি মানে এজেন্সিগুলো কি আপনাদের মানে বিজেপির একটা মানে নির্বাচনী কৌশল, ভোট ব্যাংক করায়ত্ত করবার একটা কৌশল? বিরোধী দলের ওখানে বারংবার আপনারা, আমরা যেটা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে আপনারা তাদের পেছনে লেলিয়ে দিচ্ছেন, বিরোধীদের অভিযোগ এটা। না না, একদমই ভুল। কারণ এবার তো নির্বাচন কমিশন অলরেডি আইটি ডিপার্টমেন্টকে ত্যাগ করেছে, সেই জন্য সেটা রেড হতেই পারে। কেউ যদি পরিষ্কার থাকে তার তো কোনো সমস্যা নেই। আবার এটাও দেখুন, যেগুলো জায়গায় রেড হয়েছে সেখানে খাটের নিচেও টাকা পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে। তাহলে যদি রেডটা যদি এমনি এমনি হতো বা বিরোধীদের জন্য হতো, তাহলে তো টাকাগুলো পাওয়া যেত না। না, বিরোধীদের যেটা বারংবার অভিযোগ করছে যে নির্বাচনে আপনারা এর আগে 18টা সিট জিতেছিলেন, এবার সেই সংখ্যা তো আপনাদের আরো কমবে, আপনাদের কোনো মানে আপনাদের বুথভিত্তিক কোনো সংগঠন শক্তিশালী নেই, সেই কারণে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের জুজু দেখিয়ে তারা যাতে একদম ঘেরাটোপের মধ্যে আবদ্ধ থাকে সেই কাজটাই আপনারা কৌশলে চালাচ্ছেন, এবং এটা গোটা ভারতবর্ষ ধরে চালাচ্ছেন। আপনারা দিল্লির মুখ্যমন্ত্রীকে আপনারা গ্রেপ্তার করলেন, আপনারা কেরালার যিনি মুখ্যমন্ত্রী তার মেয়ের বিরুদ্ধে আপনারা কেন্দ্রীয় এজেন্সি পাঠাচ্ছেন। আপনারা এত প্রতিহিংসার রাজনীতি কেন করছেন? একদমই ভুল। দেখুন, যেখানে যেখানে রেড হয়েছে আর বিজেপির সংগঠন নেই, তাহলে এর আগে যে সিটটা জিতলো তখন তো কোনো রেড ছিল না, তাই না? গত 19 সালের ইলেকশনে তো সেটা ছিল না, সেখানেও তো 18টা সিট জিতেছিল। এগুলো চারিদিকে চুরি ধরা পড়ছে, মানুষের জনসমক্ষে আসছে, এখানে আর কিছু করার নেই। কারণ প্রতিটা নেতা, মন্ত্রী জেলে যাচ্ছে, শিক্ষা দপ্তর পুরোটাই জেলে চলে গিয়েছে, এবং শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি যা হয়েছে সেটা তো তার ভুক্তভোগী আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে যে সমস্ত পরিবারের আমাদের ছাত্রছাত্রীরা কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছে, তারা ঠিকঠাক মার্কস নিয়ে পাশ করেছে, আর কেউ হয়তো ইন্টারভিউ না দিয়ে তার মার্কস না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে। তো এগুলো তো সত্যি অভিযোগ। কিন্তু কার্তিকবাবু, আর একটাও তো ঠিক যে আপনাদের ওয়াশিং মেশিনে ঢুকলে অনেক দুর্নীতিবাজ নেতাই একদম সাফেদ হয়ে বাইরে বেরিয়ে আসে। বিজেপির ওয়াশিং মেশিন কি বিশেষ কোনো প্রযুক্তিতে তৈরি যে এরকম হলে সব দলের মধ্যে এরকম আসে? আর বিজেপির ওয়াশিং মেশিন এটা অপপ্রচার। কারণ যে সমস্ত নেতারা রয়েছেন উত্তর দিনাজপুরে, আপনিও থাকেন আমিও থাকি, কে কিরকম ওয়াশিং মেশিনে চলে আর কতগুলো পরিষ্কার হবে কতগুলো পরিষ্কার হবে এটা পুরো ক্লিয়ার রয়েছে। আপনি প্রথমবার একদম লোকসভা ভোটে দাঁড়ালেন এবং আপনার কেন্দ্রে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়গঞ্জে এসে সভা করে গেলেন। স্টেজে প্রধানমন্ত্রীর পাশে যখন দাঁড়ালেন প্রধানমন্ত্রী আপনার পাশে, কি অনুভূতি হচ্ছিল? আমার জীবনে একটা বিরাট পাওয়া, আনএক্সপেক্টেড পাওয়া। আজকে মোদিজি মানে শুধু দেশের নয়, বিশ্ব নেতা হয়েছে। আর মোদিজির মতো নেতার পাশে দাঁড়িয়ে, বা উনি যখন আমাকে এগিয়ে নিয়ে গেলেন, উনি আমার হয়ে ভোট আপিল করলেন, আমার জীবনে একটা বিরাট পাওয়া। কি বললেন আপনাকে? আমাকে উনি দুটো কথা বলেছে, সেটা আমি পেশে বলতে পারছি না, ওটা বলবো। এটা প্রকাশ্যে আমরা যেটা শুনতে পেলাম যে আপনারা বিজেপি প্রার্থীকে জয়ী করুন যাতে দিল্লিতে গিয়ে আমাকে সাহায্য করতে পারে দেশ পরিচালনার ক্ষেত্রে। এত বড় একটা মানে রাজ্যকে বলা যেতে পারে আপনার জীবনে এটা, যে স্বয়ং প্রধানমন্ত্রী, প্রথমবার আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভা হলো এবং প্রধানমন্ত্রী আপনাকে দাঁড়িয়ে আপনাকে জয়ী করার আবেদন জানালেন। এটা কি আপনি ভেবেছিলেন কোনোদিন যে কার্তিক চন্দ্র পাল একজন, আপনি আপনার কথাতেই বলি যে গ্রুপ ডির মতো একটা পুরসভা চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে এই উত্তরণ এবং স্বয়ং প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আপনার হাত ধরে ভোটের অ্যাপিল করছেন, এটা কি অনেকটা স্বপ্নের মতো মনে হলো? একদমই পুরোপুরি, একদমই পুরোপুরি। এই আশা আমি কোনোদিনও করিনি, এটা যে সত্যি হবে সেটা আমি ভাবিনি। আজকে যখন পাশে দাঁড়িয়েছিলাম ওনার, এবং উনি আমাকে 3 বার, একবার পিঠ চাপড়ে দুটো কথা বললেন, তারপরে আবার একবার ডায়াসে তিনি ডেকে নিলেন, তারপরে পরে হাত ধরে তিনি ভোট আপিল করলেন, এটা আমার জীবনে অনেক 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 বড় পাওয়া। যেটা আমরা জানি যে আপনি মানে ঘটা করে আপনার লোকনাথ মন্দির রয়েছে, বাৎসরিক লোকনাথ পুজো করেন, বয়রা কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন, এবং প্রধানমন্ত্রী সম্প্রতি যে রায়গঞ্জে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনিও তার বক্তব্যের শুরুতেই জেলার দুটো মন্দিরের নাম উল্লেখ করলেন, বয়রা কালী মন্দির এবং ভৈরবী মন্দির কথা উল্লেখ করলেন। ঠাকুর বিশ্বাস করেন? একদম পুরোপুরি। প্রার্থনা জানিয়েছেন? হ্যাঁ, প্রার্থনা তো দেখুন, ঠাকুরের কাছে গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা, তো গণদেবতা তো আশীর্বাদ দরকার। তার সাথে আমি লোকনাথ বাবাকে মানি, প্রতিদিন পুজো করি, বাড়িতে মূর্তিও রয়েছে, এবং সেই পুজোতে সর্বধর্মের লোক এবং সব রাজনৈতিক দলের লোক আসে, সেখানে কোনো বিভেদ নেই। আর যখন সনাতনী ঠাকুরকে বিশ্বাস করি, এবং সত্যি কথা বলতে সেটা ভক্তি সহকারে বিশ্বাস করি। কালিয়াগঞ্জ শহর এমন একটা শহর যেটা প্রিয়রঞ্জন দাসমুন্সির শহর বলে পরিচিত ছিল, এখন হয়তো সেই কৌলিন্য অনেকটাই হারিয়ে গিয়েছে।
প্রিয়রঞ্জন দাশপুঞ্জিকেও আপনি খুব কাছ থেকে আপনি দেখেছিলেন, একটা সময় তার কাছাকাছি ছিলেন। প্রিয়বাবুর যে জনসংযোগের যে ভূমিকাটা ছিল, মানে দলমত নির্বিশেষে তিনি সকলের সঙ্গে একটা সখ্যতা তিনি মেনটেন করতেন, এবং আমরাও দেখেছি যে তার বাড়ির যে দুর্গাপুজো হতো সেখানে প্রচুর মানুষ সেখানে যেতেন, এবং সেখানে রাজনীতির ভেদাভেদের ঊর্ধ্বে আপনার ক্ষেত্রে একটা প্রচলিত কথা রয়েছে যে আপনি যে কোনো পার্টিতেই বিলংস করুন না কেন, আপনার পূর্ব পরিচিত যারা রয়েছে বিভিন্ন দলের সঙ্গে আপনার একটা সৌজন্যপূর্ণ রাজনীতি। এই যে সৌজন্যপূর্ণ রাজনীতি, এটাও কি আপনার মানে ভোটের একটা কৌশল? দেখুন, ভোটে আমি এমপিতে দাঁড়াবো সেরকম তো কোনো ফাইনাল ছিল না, বা আমি এই জায়গায় আসবো সেটাও ফাইনাল ছিল না। কিন্তু আমি এটা মানি, রাজনীতির জায়গায় হোক, সেখানে আমার উন্নয়নের লড়াই হোক, নিজেদের ব্যক্তিগত কোনো লড়াই থাকা উচিত না। আর প্রিয়দা কালিয়াগঞ্জের সুসন্তান, আমরা প্রিয়দাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমি অন্য দলের চেয়ারম্যান থাকাকালীন প্রিয়দার বাড়ির মোড়, যেটা ভবানী মন্দির, সেখানে প্রিয়দার আবক্ষ মূর্তিও সেখানে আমি তৈরি করেছিলাম। সুতরাং প্রিয়দাকে নিয়ে রাজনীতি সেভাবে কথা বলেছেন। আর সত্যি কথা, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি আজকের ডেটেও আমার যেটা আত্মবিশ্বাস জেতার ক্ষেত্রে, সেটা সমস্ত রাজনৈতিক দলের লোকেরা, যারা তো বিভিন্ন বড় বড় পদেও থাকতে পারে, তারাও আমাকে আশীর্বাদ করছেন। এটা আমার বড় পাওয়া। মানে একজন রাজনীতির পাশাপাশি একজন সজ্জন মানুষ হিসাবে কার্তিক চন্দ্র পালের একটা ব্যক্তিগত ক্যারিশমা, যে রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতি তো থাকবেই স্বাভাবিক জীবনে, আপনি একজন পলিটিশিয়ান, পাশাপাশি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যে সৌজন্যতা, যেটা আমাদের রাজনীতি থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এখন, রাজনীতির মধ্যে একেবারে অপভাষার প্রয়োগে ছড়াছড়ি চলছে গোটা রাজ্য এবং দেশের, বলা যেতে পারে দেশের রাজনীতিও চলছে। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে রাজনীতি আরো একটু সৌজন্য তৈরি হোক, রাজনীতিতে পারস্পরিক পলিটিক্যাল আদর্শগত মানুষের বিভাজন থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের আদর্শগত রাজনীতির সঙ্গে আদর্শের লড়াই চলতে পারে, কিন্তু সেটা যখন ব্যক্তিগত জায়গায় নিয়ে আসা হয়, আজ থেকে ধরুন অনেকটা আগে, ধরুন 80-র দশকে, 90-এর দশকে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা সৌজন্যের বাতাবরণ ছিল। আমি এমন একটা গল্প জানি যে জ্যোতি বসু তখন বিরোধী দলনেতা, বিধানচন্দ্র রায় বিধানসভায় তখন মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে লাগাতার বিধানসভার মধ্যে বলে যাচ্ছে, অবশ্যই পলিটিক্যালি তিনি কথা বলছেন। তখন বিধানচন্দ্র রায় এসে তাকে বলছেন যে জ্যোতি, তুমি একটু বাড়ি যাও, আমার ঢুকতে দেরি হলো, তুমি আমার সম্পর্কে বলছিল তো, ঢুকতে দেরি হলো, আমি তোমার বাড়িতে, তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে দেখে আমি আসলাম। এই যে রাজনীতির মধ্যে একটা সৌজন্যবোধ, সেই সৌজন্যবোধটা তো এখন হারিয়ে যাচ্ছে। পারস্পরিক বিদ্বেষ, কটু কথা, অপভাষার প্রয়োগ, এটা কি রাজনীতিকে ক্ষুণ্ণ করছে মনে হয় আপনার? অবশ্যই, কারণ বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আমি নিজের থেকেই বলছি, আমার সাথে অনেকের ভালো সম্পর্ক, যারা সরকারি দলে রয়েছেন, তারাও এখন এমন একটা তাদের উপরে চাপ, যে হয়তো পরে ফোনে কথা হচ্ছে কিন্তু সামনে এলে জাস্ট ক্যাজুয়ালি হেসে চলে যাচ্ছে, কিন্তু তার সাথে খুব ভালো সম্পর্ক। পশ্চিমবঙ্গে সেই সৌজন্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় সর্বস্তরের রাজনৈতিক দল বা যারা নেতৃত্ব রয়েছেন, তাদের ভোটের ময়দানে ভোট হবে, বাকিটা সময় নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা নষ্ট করা উচিত না। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে সেই পরিবেশ নেই। কার্তিকবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। দিনভর প্রচারে যাচ্ছেন, 26 এপ্রিল এখানে ভোট। ভোটে যদি আপনি জয়ী হন, যদি তো থাকেই, মানে এটা তো একটা ট্রফিজের খেলার মতো, যদির কথাটা বলছি, যদি জয়ী হন, সার্বিক উন্নয়নের জন্য কি কি আবেদন, মানে কি কি আপনি করবেন সাধারণ মানুষের জন্য? দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা, তারা যদি আশীর্বাদ করে আমাকে, আমার নিশ্চয়ই লক্ষ্য থাকবে আমার এই জেলার যে সমস্ত প্রয়োজনগুলো রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, তারপরে রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে রাধিকাপুর এক্সপোর্ট জোন, আর আমি তো বললামই আমাদের তুলাইপাঞ্জি, ভুট্টা, আনারস, চা শিল্প থেকে শুরু করে বা কৃষির ক্ষেত্রেও যতটা করা যায়, এবং কর্মসংস্থানে জোর দিতে হবে, যাতে আমার বাড়ির ভাইরা ভিন রাজ্যে পাড়ি না দিতে হয়, এবং তাদের মাঝে মধ্যেই যে বিভিন্ন দুঃসংবাদগুলো আসে সেগুলো যেন না আসে, কোনো মা যেন তার সন্তান হারা না হন। এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন, যে আমরা যে যাই করি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে যেন থাকতে পারি, এবং আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এবং আমরা সবাই মানুষ, সেই মনুষ্যত্বটা যেন আমাদের মধ্যে থাকে।
অসংখ্য ধন্যবাদ কার্তিক বাবু। আমরা এতক্ষণ কথা বললাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সঙ্গে। তিনি যেটা বললেন যে আগামী দিনে তিনি যদি সাংসদ হিসাবে রায়গঞ্জ থেকে নির্বাচিত হন, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, পিছিয়ে পড়ার যে কারণগুলো রয়েছে, তার প্রকৃত কারণ খুঁজে মাস্টার প্ল্যান করে তিনি মানুষের জন্য কাজ করতে চান, কারণ মানুষই হচ্ছে গণদেবতা, এবং পাশাপাশি রাজনৈতিক সৌজন্যতা বোধ বজায় থাকুক পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই বার্তাই তিনি দিলেন। এবার শেষ কথা অবশ্যই বলবে সাধারণ মানুষ, জনতা জনার্দন শেষ কথা বলবে কার্তিক বাবুর এই আবেদনে কতটা সাড়া দেয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, তা পরিষ্কার হবে আগামী 4 জুন ভারতের যে লোকসভা নির্বাচন তার যেদিন ফলাফল গণনা হবে। আমরা আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্যান্য প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা আবারও ফিরব আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথাতে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। ভোটের খাস কথা।